তোমার মোবাইলে ছাপ রয়েছে। नमस्कार उपस्थित যাত্রামোদী দর্শকবৃন্দকে লোহাজন বিদ্যুৎ সংঘের তরুণ রাষ্ট্রপতি পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। বিশেষ ঘোষণা, আজকের এই যাত্রাপালাটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। কারণ দর্শক যদি না থাকে তাহলে পালাটি সম্পূর্ণ ও ভালোভাবে অভিনয় করা যাবে না। সেই জন্য আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, 3 ঘন্টা ধৈর্য ধরে অপেক্ষা করে পালাটিকে দেখুন এবং আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এটাই আপনাদের কাছে আমাদের একান্ত আবেদন। ঘোষণাটি শেষ হল। জগন্নাথের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও শ্রী শ্রী দুর্গা মাতা ও শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার চরণে প্রণাম জানিয়ে ও নাট্যাচার্য গিরিশোর মহাশয়ের পাদস্পর্শে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বাস্তবিক সমাজের পটভূমি অবলম্বনে রচিত হয়েছে রঙের বিবি। রচনা স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায়, রাহান কৃষ্ণ, আলো সঙ্গীতে উৎপল সাহা, আলো ধ্বনি মহামায়া লাইট ও সাউন্ড, ব্যবস্থাপনায় লোহাজন বিদ্যুৎ সংঘ, সহযোগিতায় লোহাজন গ্রামবাসীবৃন্দ।
সম্পাদনা নাট্য নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনা মনিতোষ সাহা। আজকে যারা অভিনয়ে অংশগ্রহণ করেছেন তাদের চরিত্রলিপি আমি বলছি। দেশপ্রিয় কিশোর সাহা, বিপ্লব রাজেন সাহা, স্বাধীন সুমন, প্রশান্ত সুভাষ, চানু অসীম। ধর্মদাসের ভূমিকায় রাহুল সাহা, তরুবালা ও সুনীতির ভূমিকায় কৃষ্ণ সাহা, তর্কর ভূমিকায় গৌতম, সঞ্জীব নিবিড়, অঞ্জন মনু সাহা, সংগ্রাম সৈকত সাহা, সাধুচরণ বিশ্বজিৎ সাহা, হকার ও সিপাহের ভূমিকায় মনোরঞ্জন মণ্ডল। শুরু হচ্ছে রাহুল ও কৃষ্ণ সুরা রচিত ও মনিতোষ সাহা নির্দেশিত অশ্রু সজল সামাজিক পলো হয়েছে রঙের দিদি। রঙের দিদি হয়েছে রঙের দিদি। এই খবরের কাগজে বেরিয়েছে এবং ছবিও দিয়েছে। বড় দাদাবাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। আমি ছাত্র নষ্ট করছি, আমি তাকে পুলিশ করে আপনি সবই ঘুরে দিয়ে ওই ঘুমন্ত ছাত্রকে জাগিয়ে তুলে বিপ্লব খাওয়া করতে বাধ্য করেছে। ওজন মারব ওর বউটাকেও মারব। কি বলছো শান্ত? আমি তো আপনার জামাই, তাই আমার ইকবালি করে জামাই বাবু ওই পাপি পেস্টিস লক হয়ে যাবে এমন কোনো রিকোয়েস্ট আপনি করবেন না। না না প্রশান্ত, আর কেন সাথী, তোমার দিদি ওই প্রগতি বিয়ে করার সুবাদ আমি তো এবারই জামাই, আর এবারই পেস্টিসের সঙ্গে আমার পেস্টিস হচ্ছে জামাই বাবু জড়িয়ে আছে। কি বলছো প্রশান্ত? আর না মানিয়ে ওই বড়টা যখন ওই বউটাকে নিয়ে বাড়িতে আসবে তখন তাকে বাড়ি থেকে বের করে দেবে। ভেরি গুড প্রপোজাল। কিন্তু বড়টাকে তেমন কিছু বলবেন না ভাবি, প্রয়োজন হলে আবার ওই বিহারের সঙ্গে অর্থাৎ দ্বিতীয়বার দিয়ে দেব। তুমি ঠিক বলেছ, তোমার বোনের সঙ্গে আমি ওই বিপ্লবের দ্বিতীয়বার দিয়ে দেবো। ওই ছোট লোক মেয়েটাকে আমি যত ঢুকতে দেব। আমার পুত্র মধু হতে পারে না। হয়তো উনি আমার আমি আলোচনাকে আলো বিষয় দিয়ে করি একটা সম্পূর্ণ আমি রক্ষা করেছি। নারী সমাজ উজ্জ্বল করণে এই দেশপ্রেরণী চৌধুরী উজ্জ্বল মুখ্যমন্ত্রী কাম করে দিয়েছিল। তাই ভালোই ভালোই বলছি এই ছোট মেয়েটাকে একজনে বাড়ি থেকে আপনি আমার কথা বলবেন না, আমি করি নাই।
বাহ, কি সুন্দর অ্যাক্টিং। না না, অ্যাক্টিং হবে কেন? বৌদির মুখটা একটু দেখো না। বাবা ওই ছোট লোকের মেয়ের মুখ কোনোদিনও দেখবে না। মানুষের মুখই হলেছে মনের দরকার। ঠাকুরজি, তুমি ওকে দেখবে না তোমার বৌদির মুখ? না 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 তোমার ওই মুখ আমরা দেখবো না, দেখবো না, দেখবো না। কোন অপরাধের জন্য আজ আমার শ্বশুর বাড়িতে ঠাঁই হলো না? তুমি আমাকে বলে বলছো কেন, কেন, না, তুমি আমার স্ত্রীকে সবে না পছন্দ। কারণ ওই পিছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমাকে না চিনলো, আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি। যে বাড়িতে আমার স্ত্রী মুসলিম দেখতে চায় না, যে বাড়িতে আমার স্ত্রী গদিতে স্থান না, সেই বাড়িতে আমি আমার স্ত্রীর হাত ধরে তোমাকে আমি এখানে শেষ করে নেব, আর এখানে বলি শেষ করে নেব। না, না, আপনি তো করবেন না, আপনি করবেন না। আমার জন্য একটা হতভাগী মেয়ের জন্য একটা ভালো মানুষের এত বড় সর্বনাশ আপনি করবেন না বাবা। আপনি করবেন না। আলপুরা নারী জীবনের অল্পনা স্বর্গ থেকে আমি চিরপূজায় এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না, আসবো না, আসবো না। তোমাকে যেতে দেবো না, আলপুরা, আমি তোমাকে যেতে দেবো না। ছেড়ে দে, আর ছেড়ে দে বলছি, না হলে তোকে আমি গুলি করে মারবো। কি করবে মা? আমাকে গুলি করবে? বড় গুলি আমি তোমার সামনে বুক করে দিলাম। তোমার গুলি নেই, এই ছেলে লাল গুলি রক্ত লাল হয়ে যাও। এই রাজ্য নদীর মাটি সন্তান আমাকে বড় গুলি করতে, স্বাধীন আমাকে বড় গুলি করতে, ভগবতী আমাকে বড় গুলি করতে। কি করলেন আপনারা? কেন, কেন এই মানুষটাকে এইভাবে আপনি উত্তেজিত করলেন? কেন করলেন, কেন করলেন?
যেমন করি হোক বন্ধ করতে হবে মধুরী যত কিন্তু কিন্তু আমি এখন কি করি আমার করেছে ওই কলেজের প্রফেসর ধর্মদাস বাবুর কাছে আমি ছুটতে গিয়ে বলবো এই মধুরীর যাতনের খবরটা যেমন করি হোক এই খবরের ব্যাপারে দিতে হবে ওদের কথার মিথ্যে খবরটার পরিবর্তে কালকের ব্যাপারে বেরোবে বড় বড় করে লেখা ওই রায় চৌধুরী বাড়ির অন্ধকারের খবর আজকে তাজা খবর পেপার 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 আনন্দবাজার বর্তমান প্রতিদিন আর মাত্র কয়েকখানি আছে নেবেন নাকি দাদা একখানি পেপার আজকে তাজা জবর খবর এই নিন দাদা পেপার আনন্দবাজার বর্তমান প্রতিদিন। ধর্মদাসবাবু আমি চশমাটা আনতে ভুলে গেছি দেখুন তো খবরের কাগজে ঠিক আমাদের যে খবরটা পাঠিয়েছিলাম সেটা ঠিক ঠিক ছেপেছে কিনা একবার গিয়ে সেটাই ছাপিয়ে দিয়েছে সুবিধা একবার পড়ুন তো শুনি শ্বশুর ও ননদ কর্তৃক বধূ নির্যাতন কলিকাতা 1929 অধ্যায় কলিকাতার এক বিখ্যাত ব্যবসায়ী কন্যা নববিবাহিতা আলপনাকে অন্ধ করে দিয়েছে সুনীতিদা ওরা মানুষ নয় অমানুষ চলুন ধর্মদাস শিক্ষা বিভাগের প্রতিনিধি হিসেবে আমরা সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানাই নিশ্চয় যাবো সুনীতিদা নিশ্চয় আপনি ঠিক কথাই বলেছে আমাদের সেই পাঠানো খবরটা কাগজে বেরিয়েছে বলে আমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকলে হবে না মুখোমুখি দাঁড়িয়ে আমাদেরকে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে হবে রায়চৌধুরী একটা বিজনেস ম্যান তার সামনে গিয়ে সরাসরি প্রতিবাদ করতে মতো আজ আমার বলতে ইচ্ছা করছে সত্য কি বিচিত্র যার আছে এই দুনিয়ায় টাকা সে হলো আইনের মাথা বলে বেরিয়েছিল তুই কি তোর বাবার মৃত্যুর বলে জানতে পারছিস না মা স্বাধীন রায় চৌধুরী একটু জল দেব জল খাবে বাবা তুমি জল খাবে তাহলে খাও বাবা তোমার এই ছোট ভাগে তো সমুদ্র জল তুমি ঢক ঢক করে খাও বাবা তুমি কি সুন্দর এই দৃশ্য
এই যে দর্শক বিন্দুরা, তোমরা বসে বসে দৃশ্য দেখছো, এই যে ছেলেরা, তোমরা কেউ প্রতিবাদ করলে না, তোমরা কেউ রুখে দাঁড়ালে না। তোমরা কি সবাই কাপুরুষ? তোমরা কি পুরুষত্বহীন হয়ে গেছো? তোমরা কি সবাই হিজড়ে হয়ে গেছো? হিজড়ে। আমার বাবা মরে গেছে, আমি আমি কিন্তু কাঁদছি না। আমার এই মরা বাবাকে ছুঁয়ে, বাবার এই রক্তে মাখা শিক্ষার বই তুলে ধরে নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, কঠিন প্রতিজ্ঞা, যে শয়তানের যে সক্রিয় রায় চৌধুরী, তার ছেলে স্বাধীন রায় চৌধুরী তোমাকে মেরেছে, আমার বাবাকে খুন করে আমাকে সাজিয়ে দেবে কিনারা দেবে, তাদের কাউকে আমি ক্ষমা করবো না, কাউকে না, আরে যাচ্ছে, ওই নারী জাগরণ হচ্ছে। আমি আমি ওই পুরুষগুলোর হাতে চুরি পরিয়ে দিয়ে সবগুলোকে করে দেবো আমি হিজড়ে। এই রায় চৌধুরী বাড়ির বউ হয়ে এসে নিজের হাতে একটা একটা করে আমি আঁকবো আমার পিতৃ-কর্তার প্রতিশোধের ছবি। ওই তোর দিকে তখনই রায় চৌধুরীর বাড়ির সবাই আঙুল দেখিয়ে বলবে, বউ হয়েছে রঙের বিবি। খবরের কাগজ ও টিভি খুললেই শোনা যায় বধূ নির্যাতনের খবর। এই বধূ নির্যাতনের মূল কারণ হলো পণপ্রথা। এই পণপ্রথা না মেটাতে পারার অপরাধে অধিকাংশ বাবা মায়ের মেয়ে অকালে প্রাণ। আমাদের দেশে আইন আছে, আইনে অপরাধী শাস্তির কথা লেখাও আছে, কিন্তু টাকার ক্ষমতার জোরে সেই আইন হয়ে গেছে আজ অন্ধ ও বোবা। এই বর্তমান যুগে যার আছে টাকা, টাকা সে হলো আইনের মাথা। সংসার সুখের হয় রমণীর গুণে, শুধু রমণী নয়, পুরুষকেও নারীর পাশে এসে দাঁড়াতে হবে সংসারে সুখ শান্তি বজায় রাখতে। কিন্তু সেই সংসারে যদি শুরু হয় বহু নির্যাতন, তখন মুখ বুঝে অত্যাচার সহ্য না করে ওই গৃহবধূকে প্রতিবাদ করতে হবে। অসুর শক্তিকে পরাস্ত করতে নারী শক্তিকে একত্রিত করতে হবে। এই বক্তব্য মাথায় রেখে নাট্যকার লিখেছেন, বউ হয়েছে রঙের বিবি। পৃথিবী তোমার জন্মে দেখছি ক্ষুদ্র জলের ভূমি। অবাক পৃথিবী, অবাক অবাক যে বারবার দেখে এসেছে মৃত্যুরই কারবার। হিসাবের খাতা যখন নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে এই দেশের জন্মে পদাঘাত শুধুই পেলাম। অবাক পৃথিবী, অবাক সালাম। ওই গ্রাম থেকে আমি খুব আশা নিয়ে শহরে এসেছিলাম, আমাদের একটা চাকরির আশায়। বাড়িতে আমার বয়স্ক বাবা মা ভাই বোন সব আমার পথ খেয়ে বসে আছে। 7 দিন ধরে কত ইন্টারভিউ দিলাম, কিন্তু সব জায়গাতে পাস করলাম। কিন্তু কি জানো, মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারলাম না বলে শুধু চাকরিটাই আমি হচ্ছিল না। আর বাড়ি থেকে যে কোনো টাকা ধার নিয়ে এসেছিলাম, এখন আমার সবই গেছে ফুরিয়ে। এখন ওই ভিক্ষা করে খাচ্ছি, আর ওই পার্কে যেয়ে রাস্তা কাটছি। সুজিত, তোমার মতো অমূল্য পথযাত্রী আমার বাবা মা নেই। কয়েকদিন আগে এক বড় লোকের বাড়িতে আমার দিদির বিয়ে হয়েছে। দিদি শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরেও আমি এক কাজের সন্ধানে কলকাতা এসেছি। যেমন করে হোক একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে।
আশা নেই, আশা নেই, চাকরির কোনো আশা নেই। তাই তো আমি ঠিক করেছি, এই জীবন আমি আর রাখবো না। হয় ওই গঙ্গায় যে ঝাঁপ দেবো, তাহলে রেলে মাথা দেবো। বন্ধু তোমার কণ্ঠ ছাড়ো চলে, তোমার আমার দেখা হবে এই নতুন দিনের ভোরে। বন্ধু খুনি প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ফেরা, ঠিক উল্টো খবরটাই কাগজে লিখেছে দেখছি। পুলিশকে দেওয়া ওই বাবার 2 লাখ টাকার দাওয়াই ভালোই কাজ দিয়েছে দেখছি। আরে আরে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে কার চুরাপেটা করছে, কিন্তু কাকে জিজ্ঞাসা করি, কে বলতে পারবে মেয়েটার নাম? ওই তো আমাদের বাড়ির চাকুর চান্দু যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞাসা করা যাক। চান্দু, ছোট দাদা বাবু, আরে টিফিন ক্যারিয়ারে কি নিয়ে যাচ্ছিস চান্দু? আমার তো দাদা বাবু খাবার। খাবার? দাদা বাবু তুই না হয় খাবার নিয়ে ওই বস্তিতে ফিরে যাচ্ছিস, কিন্তু চান্দু আমার জন্য রাতের খাবারের কিছু ব্যবস্থা করে দে চান্দু। তার মানে আরে ওই যে দূরে একটা মেয়ে দেখতে পাচ্ছিস, ওর সঙ্গে আমার লাইনটা করে দিতে পারবি চান্দু? অনলাইন না মেল লাইন আছে কোনো একটা লাইন। কিন্তু না কোনো কিন্তু নয় চান্দু, কোনো কিন্তু নয়। আর তুই যদি ওই মালটার সঙ্গে লাইন করে দিতে পারিস তাহলে তোকে দেবো আমি এই মোটা টাকার বক্সে। বলছেন তাহলে দাদা আমি একটু চেষ্টা করে দেখি। বলো। আপনি ওই রেলিংটার একটু হেলান দিয়ে দাঁড়িয়ে থাকুন, তারপর আমি মেয়েটার কাছে রাজি করাতে পারলে এক্ষুনি আমি এইদিকে পাঠিয়ে দিই। ভেরি গুড। যদি দেখেন ঠিক আপনার সামনে রেলিং এ ধরে তেরা চোখে তাকিয়ে আছে, তাহলে বুঝবেন ওই কট লাইনের গাড়ি আর এই মেল লাইনের গাড়ি একবারে মুখোমুখি ধাক্কা লেগে গেছে। সারা কি ফিগার বাড়ি মেয়েটা দেখে হয় যাইসা, মেয়েটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মাছ ধরে দেখি। আর আমি সকাল থেকে লক্ষ্য করে দেখছি এই চেটে আসছে মালটার সঙ্গে আমার দেখা হচ্ছে। আর আমি বিকেলে পার্কে বেড়াতে এসে দেখছি মালটা সেখানেও হাজির। আরে নিশ্চয় মেয়েটা আমার পরিচয় শুনে আমার সঙ্গে প্রেম করতে রাজি হয়ে গেছে। আরে মালগাড়ির মতো এইদিকে আসছে, আমি ওই রেলিংটা খাইনি দাঁড়াই দেখি হয়েছে কি করে। শালা শুয়োরের বাচ্চা শাদি, তোর সঙ্গে প্রেমের খেলা খেলবো বলেই তো আমি তোর পেছনে লেগে আছি। আজ সারা তোকে আমি আমার প্রেমের ফাঁদে ফেলবো। আরে সালা যৌবন জানো চলকে উঠছে। আমার বুকে প্রতিশোধের বেশ ফুল ফুটছে। আরে কি হলো? পায়ে তো পরে ধরবেনি। আরে বাবা আমাকে তোলো। আমি কোথায় যাবে? পায়ে লাগে হাতটা অন্য কোথাও লেগেছে। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। আমার চির আশায় আমার চির আশায়
কাজ করতে চান? ইন্টারেস্টেড টু মাচ। কিন্তু স্যার, এই তুমি কি আমাকে আগে থেকে চিনতে? এখনো তো চিনি না। তাহলে ধাক্কা মারলে কেন? তোমার এই ভালোবাসার চাকাটা আমি ঘুরিয়ে দেবো বলে। ছেড়ে! আহ, কেমন সেক্সি নাম, কেমন সেক্সি ফিগার। কিন্তু তোমার নামটা কি? তা তো বলে না। আমার নাম স্বাধীন। স্বাধীন। তুমি যেমন দেখতে সুন্দর, তোমার নামটাও তেমনি সুন্দর। ছেলে, আই লাভ ইউ ছেলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। I love you too, স্বাধীন। আচ্ছা ছেলে, হ্যাঁ? তুমি যে আমার সঙ্গে প্রেম করছো, এটা তোমার বাড়ির মা বাবা জানতে পারলে? না। কারণ কারণ তারা কেউ বেঁচে নেই। ভেরি স্যাড। তাহলে তোমার বাড়িতে আর কি আছে ছেলে? আর টাকা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। কেন ছেলে? আমি কি তোমার কেউ নই? আমাকে তুমি তোমার আপনজন বলে ভাবতে পারো না ছেলে? পারি, অফকোর্স পারি স্বাধীন। ছেলে। আর সেই জন্যই তো আমার মনের সমস্ত দুঃখের কথা আমি তোমাকে বললাম। ব্যাস, তাহলে আর কোনো তোমার চিন্তা নেই ছেলে। এবার একটু হাসো, একটু হাসো ডার্লিং। তাহলে কথা দাও, কালকে এই সময় ঠিক এই পার্কে তুমি আমার সঙ্গে দেখা করবে। কথা দিলাম ছেলে, কথা দিলাম। কথাটা তুমি রাখবে তো? এই দেশপ্রিয় রায়চৌধুরী ছেলে স্বাধীনের যে মেয়েকে ভালো লেগেছে, তাকে কথা দিয়েছে, কথা রাখবে। ও মাই ডিয়ার স্বাধীন। ও ছেলে, আমি তোমাকে আমার মোটরসাইকেল চাবি তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। না। তোমার সঙ্গে কিন্তু আমার একটা শর্ত থাকে। কি শর্ত? মানে বিয়ের আগে আমরা কেউ কারো বাড়িতে যাবো না। ঠিক আছে, তবে তাই হবে। আচ্ছা, আজকে রাতটা আমার কিভাবে কাটবে তুমি বলতে পারছি? তাই তো? এই, আমার এই ছবিটা দেখি, কিন্তু আমার কাছে কি করে পারছিস? আমি একটা তোমাকে ছবি দিয়ে দেবো, সেই ছবিটা তুমি বুকে করে নিয়ে আজকে রাতটা তুমি কাটিয়ে নেবেছিলে। আচ্ছা বেশ, তাহলে দাও। এই নাও। বেশ, তাহলে তুমি আমি আজকের রাতে দুজনের কাছে কেবলই ভালোবাসার ছবি। ওই পার্কে দাঁড়িয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে জমে উঠল একটা গভীর পেট। আর ওই গভীর পেট পৌঁছে গেল আমার আমি হলাম সেই আলোরের পাহারাদার। যে পাত্রদান বলে জীবনে তুমি কি হতে চেয়েছিলে আর কি হয়ে গেলে? জীবনে তোমার কতটা স্বপ্ন ছিল? একটা লেখাপড়া শিখে একটা ভালো চাকরি করবে, ওই বাবা মায়ের দুঃখ দুর্দশা দূর করবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু আজ তুমি একটা হোটেলে বসে ম্যানেজার কাম বেয়ারা, যেখানে চলে ওই দিনের বেলায় অবৈধ ব্যবসা আর রাত্রিবেলায় চলে নারী পাচার আর যুবতী মেয়েদের আমদানি রপ্তানি। অমানুষ পার্থ বাঙ্গলে আজ তুমি অমানুষ হয়ে গেছো, অমানুষ। তুমি নরকে নেমে গেছো পার্থ বাঙ্গলে, নরকে নেমে গেছো। কার সঙ্গে তুমি কথা বলছিলে? নিজের সঙ্গে কথা তো একমাত্র পাগল জানি বলে। আমার মনে হচ্ছে তোমার ওই
মাথাটা খারাপ হয়ে গেছে। আর সত্যি সত্যি যদি হয়, তোমার জায়গা হবে এই আন্ডারগ্রাউন্ডের নিচে, যেখানে ওই সূর্যের আলো পৌঁছায় না। আর তোলা ইঁদুর আর চামচিকি তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। হ্যাঁ, পাগল ভেবে এমন অন্ধকার ভয়ঙ্কর শাস্তি আমি দেবেন না। আমি আপনার পায়ে ধরছি স্যার, আমি পায়ে ধরছি। আর আমার এরকম হবে না। আমি যে একমাত্র বাড়ি রোজগারের ছেলে, আমি যদি টাকা পয়সা না পাঠাতে পারি, আমার গরিব বাবা মা, আমার স্ত্রী না খেতে পেয়ে মারা যাবে স্যার। আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, তোমাকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। এইরকম ভুল যেন আর কখনো করবে না। কথাটা তুমি যেন ভালো করে মনে রেখো। ওকে স্যার, আচ্ছা। আর শোনো, আমাদের গ্যাংয়ে একটা ছেলে ওই বাংলাদেশ বর্ডারে ধরা পড়ে গেছে। আর তাকে আমি ভাবছি পৃথিবী থেকে একেবারে শেষ করে দেব। ওই সোরের বাচ্চাটা না ওরাবি আমার বহুত ক্ষতি করে। আমার এখন নতুন লোক চাই, নতুন লোক। আমি তাকে একটা চাকরি করিয়ে দেব। এরাম তোমার ঘর, বাড়ি কোথায়? সঞ্জিত দাস। আমার বাড়ি হয় মেদিনীপুরে। হ্যাঁ, বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে মা নেই, বয়স্ক বাবা আর এক ভাই আর বোন আছে। আচ্ছা, বোনের বিয়ে হয়েছে তো? খেতে পায় না, তার বাবা বোনের বিয়ে। আরে লেখাপড়া তোমার বোন কতদূর করেছে? বাবা অনেক কষ্ট করে বিয়ে পাস করেছে। আরে ওইখানে তো সব কিছু সর্বনাশ করেছে। হ্যাঁ, তুমি কি কাজ করতে পারবে? হোটেলের বিয়ারার কাজ, রান্নার কাজ, ঝাড়ঘরের কাজ সবই করতে পারবো। তা তুমি রাত চাপতে পারলে ফোকাস করে নেবো। তোমাকে এই দিনের বেলায় হোটেলে কাজকর্ম করতে হবে, আর রাত্রিতে করতে হবে কিছু গোপন কাজকর্ম। তুমি পারবে তো? আমরা সাহায্য করে নিশ্চয় পারবো। হ্যাঁ, আমি তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দেব। কিন্তু তুমি 1 বছর কোনো বাড়ি যেতে পারবে না। টাকা পাঠাও কি করে? আরে সে ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই। আমাকে তুমি ওই বাড়ির ঠিকানাটা দিয়ে দেবে। আমি ঠিক প্রতি মাসে তোমাকে বাড়িতে ওই বাড়িতে আমি মানি অর্ডার করে পাঠিয়ে দেবো। আর প্রশান্ত, তুমি এই কাগজটা দিয়ে ওর ওইটা করিয়ে দাও। আরে ওটা সাদা কাগজ নয়, ওটা তোমার পড়বে। ওই কাগজে তুমি মোটা করে সইটা করে দেবে আর তোমার ঠিকানাটাও লিখে দেবে। আছো, তুমি ওকে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থাটা করে দাও। তাহলে আমার কাজটা কি হবে স্যার? তুমি আমার সাথে চলো, আমি তোমায় বুঝিয়ে দেবো। তুমি দীর্ঘজীবী হও, তোমার মন দিয়ে তুমি কাজ করো, তোমার উন্নতি হবে। আর তোমার এই ছেলেটা না বেশ ভক্তি ভাব আছে দেখছি।
আর এই ভক্তিটা আমি ঠিক পরে কাজে লাগিয়ে না। আর আমি ওকে দিয়ে ওই মেয়ের বাজারের কাজটা না আমি ফলাও করে চালিয়ে নিতে পারবো। আর ঠিক সেই দিক দিয়ে আমার পয়সা আসবে, পয়সা। আর ওই দেশপ্রিয় রায় চৌধুরীর কাছ থেকে। আর ওই দেশপ্রিয় রায় চৌধুরীর একমাত্র জামায়ন। আরে দুটো পয়সা না হলে কি মানায়? বানাই না। আর সেই জন্যই তো আমি ওই হোটেল মানে ওই দেশপ্রিয় রায় চৌধুরীর কাছ থেকে আমি এই হোটেলটা লিখে নেব। কারণ আমার কাছে আছে ওই শ্বশুর মশাইয়ের মৃত্যুর ওই ধর্মদাস কে গুলি করে মেরেছিল না, সেই পিস্তলটা এখন আমার হেফাজতে আছে। আমি যত্ন করে রেখে দিয়েছি। সেটাকে আমি ঠিক পরে কাজে লাগিয়ে নেব। আমার প্রথম কাজ হলো আমার মন্ত্রিয়ালের সঙ্গে ওই বিপ্লবের বিয়ে ফাইনাল করা। আমি তো এতক্ষণ তোর কথাই ভাবছি না। আমার কথা ভাবছি? হ্যাঁ, তোর সঙ্গে ওই বিপ্লবের বিয়ের কথা ভাবছি না। তোমার ভাবনা চিরকাল ভাবনাই থাকবে দাদা। রেগে যাচ্ছিস কেন রে বোন? আমি শ্বশুর মশাই তোর কথা, বিয়ের কথা তো আমি বলেছি। কি বলে? আরে আরে এক কথাই তো শ্বশুর মশাই আমার রাজি হয়ে গেছে। কিন্তু সেই কালী বউটা আর এই বিপ্লব? আরে ও রাজি হবে তো একেবারে বাধ্য। কারণ আমি শ্বশুর মশাইকে না যে মন্ত্রটা শিখিয়েছি তা করলে ওরা ঠিক রাজি হয়ে যাবে। তাছাড়া ওই শ্বশুর মশাই না যখন যা আমাকে চেয়েছে আমি তখন তাই জোগাড় করে দিয়েছি। তাই আমি তখন তোর সাথে ওই বিপ্লবের বিয়ে ফাইনাল করেছি না, তখন যে রাজি না হয়ে তা পার পাবে না। দাদা দাদা তুমি এত হয়ে গিয়েছো? হ্যাঁ রে বোন, হ্যাঁ। ওর বিয়ের পর তুই যেন আমাকে পর করে দিস না। আমার কথা মতো যেন ঠিকঠাক চলে, শুধু এইটুকুই আমার কাছে চাই। তুমি আমার জন্য যেটুকু করেছো সেদিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার কথা মতো সব কিছু করবো। ভেরি গুড বোন, ভেরি গুড। আর আমার এখানে আর হোটেলে সময় নষ্ট না করে আমি শ্বশুর বাড়ি যাই। আর শুনলে তোর বিয়ের ফাইনালটা আমি করে ফেলি। আমি তখন আসছি রে বোন, আসছি। তুমি নিশ্চয়ই আমাদের বাড়ি বউ হয়ে যাও। তুমি শুধু আমার দিদির ননদ নও, তুমি আমার জীবনে প্রথম প্রেম। তাই তুমি যাতে আমার দাদা বউ হতে পারো সেই চেষ্টা আমি সবসময় করি। সত্যি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। কিন্তু তুমি হবে আমার দুষ্টু মিষ্টি বৌদি। কিন্তু বিনিময় তুমি আমায় কি দেবে পিয়ালি? বলো কি চাও তুমি? যদি বলি আজ রাত্রে তুমি আমার সঙ্গে নাইট ক্লাবে যাবে। নাইট ক্লাব? তুমি আমি সারা রাত নাইট ক্লাবে নাচে গানে এনজয় করবো। দারুণ মজা পাবি। কিন্তু পিয়ালি এখন যে আমার বড় খিদে পেয়েছে পিয়ালি। বলো কি খাবে? কি খাই বলো তো? তুমি যা খেতে চাইবে আজ আমি তোমাকে তাই খাওয়াবো। এই যাবি বল তাকে হাত দিতে বলো কি খাবে? কি খাবো?
কবে হবে বলো পিয়ালি? কিন্তু বাবা আর মানে তুমি দাদার সঙ্গে বিয়ে হলে আমি তোমায় ভালোবাসি, তাই এই খুশি পিয়ালি তোমার হাতে তুলে দিবি তার যৌবনের জালি। পিয়ালি, I love you, পিয়ালি, I love you. দিদিমণি দেখি না না মানে আমি যাই। এই পাঠদা, তুমি যা বলতে এসেছো দিদিমণিকে বলো, আমি এখন যাই। বাই পিয়ালি। পিয়ালি নয়, বৌদি। সরি সরি, বাই বৌদি। বাই বাই ঠাকুরপো। এই পাটুরা, তুমি বোকার মতো চুপ করে দাঁড়িয়ে গেল। দিদিমণি আপনার জন্য প্রশান্ত বাবু অপেক্ষা করছেন। বড় কথা, তার আগে বলো তুমি কি ভাবছিলে? কিছু ভাবিনি। বলো না পাটুদা, বলো না। আমি আপনার তোমার কি চরম খাতি, কি সুন্দর শ্রীকালের চেহারা। তুমি না ধরি, তুমি চিৎকার করে দেখো, 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 আমাকে একাবে, আমার ইজ্জত করে যাচ্ছে, তুমি আমি তোমার সেই বোনের মতো ছিল বলি এই তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে প্রশান্ত বাবু যদি জানতে পারে আমি কি করবো না তাহলে আমাকে কথা দাও, স্বাধীনের সঙ্গে আমার তোমার প্রেমের কথা কোনো দিন কাউকে বলবে না। বলবো না এইটা আমি একটি কাজ করছি ওরা পায়ে পড়ছি আমি কোনোদিন এই কথা কাউকে বলবো না। ঠিক আছে পাঠদা। সে কথা তোমার জানার দরকার নেই সঞ্জিত, তুমি শুধু এই টাকাগুলো রাখো। টাকা কি বলি? হ্যাঁ, এইটা তোমাদের বকশিশ। বলি ভাই, আমার সোনা গো, আমার মিষ্টি দাদা, আমি এখন যাই, বাই। হাই স্যার এই বড় বড় মেয়েদের এত ছোট চরিত্র আজ আমার ওই চিৎকার করে বলতে ইচ্ছে করছে এরা কোনো নারী নয়, এরা হচ্ছে একটা কাল নাগিনী। এরা যে ঘরে বউ হয়ে যাবে সেই সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। এরা বইয়ের শব্দ বেঁচে এরা হলো এক একটা রঙের
কোনো প্রতিবাদ করবে না বৌদিমণি? কিসের প্রতিবাদকে জানো? তুমি কিছু শোনোনি বৌদিমণি? তোমার শ্বশুর, দেওর, ননদ, জামাই বাবু মিলে জোর করে আবার তোমার স্বামীর বিয়ে দিতে চাইছে বৌদিমণি। এই কথা কি তোমার কানে যায়নি বৌদিমণি? কানে গেছে বলেই তো কাঁদতে কাঁদতে ঠাকুরের কাছে আমি নালিশ করছিলাম রে জাদু। বৌদিমণি, আজ 4 মাস হলো আমি এই বাড়িতে এসেছি। আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু এই বাড়ির সকলের কথা যে আমার কানে আসে। তোর দাদা বাবু যে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, শুধু শুধু তাই তার মুখের দিকে তাকিয়ে আমি কোনো প্রতিবাদ করতে পারি না জাদু। আমি কোনো প্রতিবাদ করতে পারি না। তাছাড়া তো আমার গর্ভে আছে তোর দাদা বাবুর সন্তান। আমার কপাল তো পড়েছে, আর প্রতিবাদ করে আমার সন্তানের ভাগ্যটাকে আমি পোড়াতে চাই না। আমি পোড়াতে চাই না। তাই বলে প্রশান্ত বাবুর বউ বিহারীর সঙ্গে তোমার স্বামীর বিয়ে দেবে, আর তুমি মুখ বুঝে সহ্য করে নেবে বৌদিমণি? আমার কথা থাক। আচ্ছা আগে বল তো, তোর দাদা বাবু কি ওদের কথায় মত দিয়েছে? না, মত দেয়নি বলে তোমার শ্বশুর আর দাদাবাবুকে বলেছে প্রশান্তর বোন বিহারীকে বিয়ে না করলে ওই কালী বউটাকে ঘাড় রাখবে না। চলো 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 বৌদিমণি, তুমি তোমার স্বামীর কাছে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। চলো। এই জাদু, ওই কানে বাবার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস রে? তোমাদের কাছে বৌদি, দিদিমণি, তোমাদের কাছে তোমরা যা চাও আমি তো তাই চাই দিদিমণি। তাই আমি বলছিলাম ওই দাদাবাবুর কিন্তু বিয়েতে তোমাকে বাদ দিতেই হবে। তাই বুঝি? হ্যাঁ, ওই গরিব বস্তির মেয়েটাকে বলেছিলাম যদি যদি খেয়ে পড়ে বেঁচে থাকতে চাও তাহলে ওদের কথা মেনে নাও। জলে বাজ করে কুমিরের সঙ্গে বিবাদ করে নিজের সর্বনাশটুকু ডেকে এলো না। আমার বর আর আমার বাপি আসবে আমার ননদের সঙ্গে তোর বরের বিয়ে দিতে। এই কথাটাই তোকে মত দিতে হবে। মত হতভাগিনীর জীবনের কোনো বদলে তার আবার মতামত। এরকম কথা বললে তোকে কিন্তু নাক খত দিতে হবে। চিৎকার করে তোর গলাটা শুকিয়ে গেছে। আমি কি তোর জন্য এক গ্লাস শরবত কি আসবো? শরবতটা আমার জন্য দরকার নেই বর্দা। তুমি তোমার ওই কানা বউটাকে তরিবত করে বানিয়ে রাখতে পারো, কারণ সেই শরবতটা এসে খাবে তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী ওই পিয়ালি, নইলে তোমার কানি বউটাকে করে দেবে ওই তো না তো না, এবারে কাউকে তুমি আর কিছু বলো না। তুমি শুধু আমার একটা কথাই শোনো না। ওরা আমার মনটাকে ভেঙে গুঁড়ো করে দিয়েছে। আমাকে ওরা অবাধ্য করেছে। প্রশান্তর পর পিয়ালিকে বিয়ে করতে হবে। করা তো উচিত। কি বললে? তুমি যদি তোমার বাবার আদর্শ সন্তান হয়ে থাকো, তাহলে তার সম্মান রক্ষা করার জন্য ওই প্রশান্ত বাবুর বোন বিয়ে
পিয়ালিতে তোমার বিয়ে করাই উচিত। আমি তো বাবার একমাত্র ছেলে নয়, ছোট ভাই স্বাধীনও তো রয়েছে। বাবা স্বাধীনের সঙ্গে পিয়ালির বিয়ে দিয়ে দে। সে তো তোমার মতো বড় নয়, সে তো ছোট। তাছাড়া কি? আমি চাঁদের মুখে শুনলাম ঝিলিক নামে একটা সুন্দরী মেয়ের প্রতি সে নাকি দুর্বল হয়ে পড়েছে। আমি যে তোমার ভালোবাসার চেয়ে দুর্বল, ঘটনা চক্রে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। এখন তো তুমি আমার স্ত্রী হলেও আমি যে অন্ধ। আমি যে তোমার ভালোবাসায় পাই পারিজাতের দ্বন্দ্ব। একটা অন্ধ মেয়ের প্রতি এত দুর্বলতা তোমার সাজি লাগু। অল্প রাত চুপ করো, অল্প রাত চুপ করো। আমি চুপ করলে তোমার ভবিষ্যৎ চুপ করবে না। ভবিষ্যৎই থাক, বর্তমানে আমি তোমাকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। শ্বশুরের ভেঙে ছেড়ে আমি কোথাও যাবো না গো। তুমি কি পাগল হয়ে গেছো? আসলে তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হতে পারতাম আমি যদি তোমাকে ভালো না বাসতাম। পাগল হতে পারতাম যদি তোমার সন্তান আমার গর্বে না করতাম। আমার সন্তান তোমার ভালোবাসার সন্তান, তোমার আমার জীবনের একমাত্র বরদান। আমার গর্বে ঘুমিয়ে থাকে সেই সন্তানের নামে কল্পনা কল্পনা বিলাস বাদ দিয়ে যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো, যদি তুমি তোমার বাবার আদর্শকে বাঁচিয়ে রাখতে চাও, যদি একটা হতভাগিনী নারীকে শ্বশুর বাড়ি তুমি টিকে রাখতে চাও, তাহলে ওই বিলাসের বর্ণনা ওই পেয়ালিকে তুমি বিয়ে করবে করবে করবে। তুমি কি শৌচার ফেললে দিচ্ছ? এই দেশের এক চিরন্তনী নারী তার স্বামীর মঙ্গলের জন্য তার হৃৎপিণ্ড তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে টুকরে টুকরে কাঁদছে। ওদিকে বাবা ভাই বোন ভক্তিপতি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এদিকে এগিয়ে আসছে। আমার দ্বিতীয় বিবাহের প্রস্তাব পেয়ে আমি ওদেরকে কি বলবো? ওই খানা বউটা দিয়েছে, মদ দিয়েছে। কি তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও বলছি। আমি তো বলেই দিয়েছে এই কালী বউটা। এই শোনো দাদা, তুমি যদি বিয়েতে মত না দাও তাহলে এই কালী বউটাকে এই বাড়ি থেকে চুলের মুঠি ধরে দূর দূর করে আমরা তাড়িয়ে দেব। তখন দেখতে পাচ্ছ এই কালী বউটা কোথায় যাবে? আমার গর্বে সন্তানের দিবে। উত্তর দিন। আমি উত্তর দিলাম। আমি সকলের মুখে হাসি ফোটানোর জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি পিয়ালিকে বিয়ে করতে সম্মত হলাম। Oh